আমাদের গ্রামে যখনই কোনো মেয়ের বিয়ে হতো তখন তার বিয়ের 2 দিন আগে তাকে আমার বাবার কাছে মাথার ম্যাসাজ করানো হতো। যে মেয়ে ম্যাসাজ করে দিত তার বৈবাহিক জীবন সুখের হতো। আমার বাবা মেয়েটির ম্যাসাজ ঘরের বন্ধ এবং অন্ধকার ঘরে করত, যেখানে কেউ যেতে পারতো না। একদিন আমি লুকিয়ে দেখলাম যে বাবা কিভাবে ম্যাসাজ করে, এবং তা দেখেই আমার পায়ের তলার মাটি সরে গেল। আমি দেখলাম আমার নাম মেনু। আমি বাবা মার একমাত্র সন্তান ছিলাম। আমি এবং আমার মামাবাইয়ের সাথেই আমার দাদুও থাকতেন। আসলে আমি যখন ছোট্ট ছিলাম তখনই আমার ঠাকুরমা মৃত্যু হয়েছিল। তারপর থেকেই দাদু আমাদের সাথে থাকতেন। অবশ্য আমার দাদুর সেরকম বয়স ছিল না, কারণ তিনি নিজের পুরো শরীরের যত্ন খুব ভালোভাবে নিতেন। আর এমনিতেও আমার বাবার খুব ছোট বয়সে বিয়ে হয়ে গেছিল, আর ওনার কম বয়সে আমার জন্ম নিয়েছিলাম, যে কারণে ওনার বয়স খুব বেশি ছিল না। আমার দাদুর কাছে অনেক সম্পত্তি ছিল, অনেক বড় বড় ব্যবসার সাথে সাথে অনেক বড় বড় দোকানও চলতো, যার কারণে আমাদের ঘরে কখনো টাকা পয়সার দিক দিয়ে কমতি হয়নি। আমাদের পুরো এমন বাড়িতে বড় ছিল যে পুরো গ্রাম তার মধ্যে এঁটে যেত। কিন্তু এই বাড়ি আমার দাদু নিজের উপার্জনের দ্বারা তৈরি করেছিলেন, এবং এরপরেও আমার বাবা এই কাজও যুক্ত হয়েছিলেন ও বড় বড় ব্যবসা সামলাতেন। আমাদের বাড়িতে কাজের লোকের কোনো অভাব ছিল না। আমার মা এবং আমার কখনই কোনো কাজ করার প্রয়োজন পড়েনি। সব কাজেরই কাজের লোক করে দিত, এবং আমরা বসে বসে সব কিছু আমাদের ঘরে পেয়ে যেতাম। আমি খুব বড় একটা স্কুলে পড়তাম, যেখানকার ফিস খুব বেশি ছিল। পুরো গ্রামে আমার দাদুর কর্তৃত্ব ছিল, এবং গ্রামের সব মানুষ আমার দাদুকে সম্মান করত। আসলে আমাদের গ্রাম সেরকম বড় ছিল না। ছোট এই গ্রামটিতে আমাদের বাড়ি ছিল, এবং গ্রামের মানুষেরা সেরকম ধনী ছিল না। কিন্তু আমাদের যে ব্যবসা চলতো তা শহরেই ছিল, এবং এই কারণে আমার বাবার শহরের যাতায়াত লেগেই থাকতো। একদিন আমার বাবার সন্ধ্যেতে আসার পর বললেন যে আমাদের প্রায় শহরে যাতায়াত করতে হয়। প্রত্যেকটা ছোট বড় কাজের জন্যই আমাদের শহরে যেতে হয়, এবং আমাদের পুরো ব্যবসায় তো শহরে চলে। এই জন্য আমরা না হয় একটা বড় বাড়ি বানিয়ে শহরে বানিয়ে থাকি, সেখানেই থাকি। কিন্তু আমার দাদু এই সিদ্ধান্তের সম্পূর্ণ বিরোধিতা করলেন এবং বললেন যে আমরা শহরে যাব না। এই বাড়িটি হলো আমাদের পৈতৃক বাড়ি, এবং আমি আমার রক্ত জলকলা পরিশ্রম দিয়ে এই বাড়িটি তৈরি করেছি। আমি কোনো মতে এই বাড়ি ছেড়ে দূরে কোথাও যাব না। তখন বাবাকে দাদুর কথা মানতে বাধ্য হয়েছিল, এবং দাদু যে সিদ্ধান্ত নিতেন বাবা বিনা প্রতিবাদে ওনার সব কথাকে সমর্থন করতেন। যখন আমি ছোট ছিলাম তখন আমি এসবের কিছুই বুঝতাম না, কিন্তু এখন আমার বয়স 14 বছর। এখন আমি সব কিছু বুঝতে পারতাম, এবং সব কিছু যখন বুঝতে শুরু করলাম তখন আমাদের বাড়ির একটা জিনিস আমার খুবই অদ্ভুত লাগতে শুরু করলো। আসলে আমাদের গ্রামে একটা প্রথা ছিল যে যখনই কোনো মেয়ের বিয়ে হতো তখন তার বিয়ে 2 দিন আগে থেকেই আমাদের বাড়িতে রেখে যাওয়া হতো, এবং আমার বাবা তাকে একটা বন্ধ ঘরে নিয়ে তাকে মেসেজ করাতো, যার কারণে তার পুরো জীবন আনন্দময় হতো এবং তার বৈবাহিক জীবন সুখের হতো। যদি কোনো মেয়ে আমার বাবার কাছে মেসেজ না করাতো তাহলে তার জীবন সুখের হতো না, এবং তার বিবাহিত জীবনে কোনো না কোনো সমস্যা লেগেই থাকতো। এই কারণে পুরো গ্রামের মানুষের মধ্যে একটা ভয় ছিল। এই জন্যই বিয়ের 2 দিন আগে মেয়ের বাড়ির লোকেরাই মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে আসতো এবং আমার বাবার হাতে তুলে দিত। আমার বাবা তাকে একটা বন্ধ করে নিয়ে চলে যেত এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দিত। ওই ঘরের ভেতরে বাবা মেয়েটির মেসেজ করাতেন, এবং কয়েক ঘন্টা পরে যখন তারা বেরিয়ে আসতো তো মেয়েটির মুখে বিষণ্ণতা ছেয়ে থাকতো। খুবই বিষণ্ণতার সাথে সে বাইরে আসতো, এবং কিছুক্ষণ পর যখন আমার বাবা বাইরে বেরিয়ে আসতেন তখন ওনার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট থাকতো এবং পুরো শরীরে ঘামে ভিজে যেত। আমি তো কিছুই বুঝতে পারতাম না যে
বাবার মধ্যে এমন কি শক্তি আছে যার কারণে সে মেসেজ করার ফলে কোনো মেয়ের বৈবাহিক জীবন সুখের হয়ে যেত। আর এই ধরনের অন্ধবিশ্বাস পুরো গ্রামের মানুষ বিশ্বাস করত। আমি নিজের বাবাকে বিশ্বাস করতাম, কিন্তু এই ধরনের ঘটনা আমার খুব অদ্ভুত লাগতো। যদি মেসেজ করে এতটাই সুখী জীবন কাটানো যায়, তাহলে মেয়েরা বিষণ্ণতার সাথে কেন ঘর থেকে বেরিয়ে আসে? এবং এই বিষয়টা আমার দাদু ও মা জানে। এই কারণে তো যখনই মেয়েরা ঘরে মেসেজের জন্য যায়, তারা আমাকে ঘরের ভিতরে ঢুকতে দেয় না। আমার কাছে এতই ধন ছিল যে যে কোনো কিছুর অভাব ছিল না, কাজের লোকও ছিল প্রচুর। কিন্তু আমার বাবাকে মেসেজ করতে দেখে আমার খুব দুঃখ হতো। মনে হতো যে এত ধন সম্পত্তির মালিক কিনা এই ধরনের কাজ করছে। যখন আমি এই ব্যাপারে খুব বেশি জানতাম না, তখন আমার মনে হতো এই কাজটা খুবই ভালো। আমার বাবা অন্তত কারো ভালোর জন্য এসব করছেন, এতে বা কী বা সমস্যা হতে পারে। কিন্তু যে রাতে আমি দেখলাম যে মেয়েটি মেসেজ করার থেকে ঘর থেকে বেরিয়ে আসার পর তার মুখটা বিষণ্ণতা চেয়ে গেছিল, তখন আমি আর থাকতে পারলাম না। এরপর থেকে আমার মনে বিভিন্ন ধরনের অদ্ভুত প্রশ্ন আসতে শুরু করে। এমনকি মেসেজ করা যায় যে মেয়েটির পুরো চেহারা খারাপ হয়ে যায় এবং তার সাথে আমার বাবার মুখেও বিষণ্ণতা চেয়ে থাকে। তখনই একদিন আমি ভাবলাম যে ওই ঘরের যে জানলা আছে, সেই জানলা দিয়ে আমি সব কিছু দেখে নেব। আশা করি তারপর আমি জেনে যাব যে ওই ঘরে কি এমন মেসেজ করানো হয়। এই ভাবনা চিন্তার পরে একদিন আমি দেখলাম যে আমাদের গ্রামে কিছুটা দূরে অবস্থিত একটি বাড়িতে একটি মেয়ের বিয়ে ঠিক হয়েছে এবং তার বিয়ে হতে আরও 5 দিন বাকি আছে। যখন ওই মেয়েটির বিয়ের 2 থেকে 3 দিন বাকি ছিল, তখন আর বাবা আমাদের বাড়িতে তাকে নিয়ে আসলেন এবং বললেন আজ রাতে এর মেসেজ করে দিবেন যাতে পরবর্তী জীবন সুখের হয় এবং তার বৈবাহিক জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয় এবং তার পরবর্তী জীবনটা যেন সে আনন্দে কাটাতে পারে। তখন আমার বাবা হাসতে হাসতে তাকে ভেতরে নিয়ে গেলেন এবং তাকে পান করিয়ে দিয়ে বললেন যে মেয়ে, আপনি ঘরের ভিতরে চলে আসুন, আমি আসছি। মেয়েটিকে ঘরের ভিতর নিয়ে বাবা ভিতর থেকে দরজা বন্ধ করে দিলেন এবং আমি ঠিক মুহূর্তেই অপেক্ষা করছিলাম যে কখন তারা ঘরের ভিতরে চলে যাবেন এবং আমি জানালা দিয়ে ঘরের সব ভিতরের দৃশ্য দেখব। তখন আমি জানালার কাছে গেলাম, এর মধ্যে আমি পিছন থেকে একজন ডাক শুনলাম এবং দেখলাম যে আমার মা পিছনে দাঁড়িয়ে আছেন। আমার মা আজ অবধি আমার সাথে কোনো ধরনের এত খারাপ আচরণ করেনি বা উঁচু গলায় কথা বলেনি। উনি সবসময় আমার ভুল উপেক্ষা করেছেন এবং আমার সব কথা শুনেছেন। উনি কখনোই আমাকে বকাঝকা করেননি, কিন্তু আজ মা আমাকে বাজেভাবে বকা দিলেন যেন আমি কারো খুন করে ফেলেছি এবং এর ফলে আমি ওই জানলা দিয়ে কিছু দেখতে পেলাম না। কিছু দেখার আগে আমার মা এমনভাবে আমার সাথে চেঁচিয়ে কথা বললেন যে আমি খুবই ঘাবড়ে গিয়েছিলাম এবং পিছিয়ে চলে এসেছিলাম। আমার মা আমাকে খুবই কড়া কথা বললেন যে এরপরে যদি আমি এ ধরনের কোনো কাজ করি, তাহলে উনি বাবার সাথে কথা বলে আমাকে হোস্টেলে পাঠিয়ে দিবেন। আসলে আমি হোস্টেলকে খুব ভয় পেতাম, কারণ আমার মা সবসময় মনে হতো যে ওইখানে তো ভালো খাবার পাওয়া যায় না আর আমার না তো ওখানে মন বসবে না। এই কারণে আমি বাড়ি থেকে দূরে কোথাও যেতে চাইতাম না। কিন্তু আমার মা এরকম কথাটা বলে দিলেন, এর ফলে আমার মনে আরও ভয় গেয়ে গেল। আর আমি হোস্টেলে না যাওয়ার জন্য মায়ের সামনে হাত জোর করে বললাম যে এই ধরনের কাজ আমি আর কখনো করব না, আপনি দয়া করে বাবাকে কিছু বলবেন না। তখন আমার মা আমার মাথায় হাত রাখলেন এবং বললেন যে তোমার বাবা যখন কোনো মেয়ের মেসেজ করেন, তখন ওনাকে কেউ দেখুক, এই জিনিসটা উনি একদমই পছন্দ করেন না। এমনকি উনি এই অধিকার আমাকেও দেননি। তো তুমি এইসব দেখতে চাও কোন সাহসে? তুমি নিজের কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকবে। তখন আমি মাকে বললাম যে আমি আর কখনো দেখতে চাইবো না। এই বলে আমি আমার ঘরে চলে এসেছিলাম। কিন্তু এরপরে আমার মনে এই কথাটাই সবসময় চলছিল যে মা আমার সাথে এরকম ব্যবহার কখনো করেননি, কিন্তু আজ তিনি আমার সাথে এরকম ব্যবহার কেন করলেন? আসলে ব্যাপারটা কি? আমি যদি মেনেও নেই তাহলে মেসেজ হয়, তাহলে এমন কি মেসেজ হয় যে কেউ ওই ঘরের আশেপাশে ঘুরতে পারবে না? আর যদি ওনার মেসেজের এই এতটা সততা থাকে, তাহলে তিনি এইরকম নিষেধাজ্ঞা কেন আরোপ করেন? এরপরে তো আমার মনে নানা ধরনের প্রশ্ন আসতে থাকে।
আমি চেয়েও সেসব প্রশ্নের উত্তর দিয়ে নিজেকে মনকে দিতে পারিনি। আমার সারাদিন শুধু এটাই মনে হতো যে যেভাবেই হোক প্রশ্নের উত্তরগুলো আমাকে খুঁজে বের করতেই হবে। তখনই আমার মনে হলো যে যখন ওই মেয়েটির বিয়ে হবে তখন তো আমরা যাব, তখন না হয় মেয়েটির কাছ থেকে আমি জিজ্ঞেস করে নেব যে আসলে হয়টা কি। দুদিন পর মেয়েটির বিয়েতে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং আমরা সবাই মিলে তার বিয়েতে গিয়েছিলাম। যখনই ওই মেয়েটি তার ঘরে একা পেলাম তখন আমি গিয়ে বললাম, দিদি, আমার বাবা আপনাকে কি এমন মেসেজ করেছিলেন যাতে আপনার মুখ এরকম বিষণ্ণতা ভরে হয়ে গিয়েছিল? তখন ওই মেয়েটি নিজের মুখ ঘুরিয়ে নিল এবং আমাকে কিছু বলার প্রয়োজন মনে করলো না। আমি অনেকক্ষণ ধরে তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু মেয়েটি আমাকে কিছু বলা তো দূর, নিজের মুখ পর্যন্ত খুলতে চায়নি। তখন আমি দুঃখী হয়ে তার ঘর থেকে বেরিয়ে এলাম। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে আমি প্রশ্নের উত্তরগুলো কিভাবে পাবো। তখন আমার মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করলো যে নিশ্চয়ই আমার বাবা ওই মেয়েগুলির সাথে খারাপ কাজ করে, না হলে মেয়েরা ঘর থেকে কেন এত দুঃখী হয়ে বেরিয়ে আসে। কিন্তু আমি এইসব প্রশ্নের উত্তর কাকেই বা জিজ্ঞেস করতাম? যেদিন আমি এইসব দেখার চেষ্টা করেছিলাম সেদিন মা আমাকে বারণ করে দিলেন। এখন তো আমি দেখতেও পারবো না জানালার বাইরে থেকে, এবং বাবাকে জিজ্ঞেস করার তো প্রশ্নই ওঠে না। এরপর আমি যত বড় হতে লাগলাম, বাবার এই কাজের জন্য ওনার প্রতি আমার দিন দিন ঘৃণা বেড়ে যেতে লাগলো। আমার মন শুধু একটাই বলতে লাগলো যে আমার বাবা মেসেজের নাম করে মেয়েদের সাথে জোর করেন, উনি মেয়েদের প্রতি সামান্য দয়া পর্যন্ত করেন না। এরপর আমি আমার বাবাকে সম্পূর্ণ ঘৃণা করতে শুরু করেছিলাম। আমি তো এইটাও স্বীকার করতে চাইতাম না যে উনি আমার বাবা। যেমনভাবে উনি আমার সাথে ছোটবেলা মিশেছি, নিজের সব কথা আমি ওনার সঙ্গে শেয়ার করেছি, কিন্তু এখন তো আমি ওনার সাথে কোনো কথা বলতে পছন্দ করি না। যখনই আমার বাবা আমার সাথে কথা বলার চেষ্টা করতেন তখন আমি কোনো না কোনো বাহানা দিয়ে তার সাথে দূরে চলে যেতাম, কারণ আমি ওনাকে সম্পূর্ণভাবে ঘৃণা করতাম যে উনি মেয়েদের অসহায়তার সুযোগ নিতেন। এই গ্রামে অন্ধবিশ্বাস এমনভাবে ঝাঁকিয়ে বসেছিল যে তারা মনে করত আমার বাবার হাতে জাদু আছে, মেয়েদের মেসেজ করলেই তাদের বৈবাহিক জীবন সুখের হয়েছে, এবং এই লোভের কারণে তারা নিজেদের মেয়েদেরকে আমার বাবার কাছে ছেড়ে যায় এবং আমার বাবা সেই সুযোগ নিয়ে মেয়েদের সাথে না জানি কী করে, আর বেচারা মেয়েরাও চেয়ে চেয়ে কিছু বলতে পারে না। আমি সব কিছু জানার জন্য এতটা উদ্গ্রীব হয়ে পড়েছিলাম যে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে আমাকে জানতেই হবে আসলে ওই মেয়েদের সাথে কি ঠিক হয় কি না। তখনই আমি ভেবে ফেললাম যে ওই ঘরে না হয় আমি কোনো কথা লুকিয়ে বসে থাকবো এবং সব গোপনীয় সম্পর্কে জেনে নেব। তখনই আমার সিদ্ধান্ত আমি নিয়ে ফেললাম, এটাই আমাকে করতে হবে। তখনই আমার মা বাবার ভয় আমার মনে এলো যে ওনারা যদি এসব জানতে পারেন তাহলে রেগে আমাকে হোস্টেলে পাঠিয়ে দিলে কী হবে, তখন আমি কি করব। কিন্তু আমি তখন এটা মনে হলো যে এরপর ওনারা আমার সাথে যা কিছু করেন না কেন আসল সত্যিটা আমি জেনেই ছাড়বো। আমাকে সত্যিটা জানতেই হবে, আর যদি আমি সত্যিটা না জানতে পারি তো না জানে বাবা কত মেয়ের সর্বনাশ করে ফেলবেন। এসব ভেবে আমি প্ল্যান বানিয়ে ফেললাম, এরপর যখন কোনো মেয়ের বিয়ে হবে তখন সে আমাদের বাড়িতে নিশ্চয়ই আসবে মেসেজের জন্য। সেই ঘরে ঢোকার আগে আমি ঘরে গিয়ে লুকিয়ে বসে থাকবো, তারপর ওই ঘরে কি হবে তা আমি নিজের চোখে সব দেখব এবং বাবার এই নোংরা দিকটা আমি সকলের সামনে নিয়ে আসব। তখনই আমার মায়ের কথা মনে পড়লো যে আমার মা বাবাকে কতটাই নাই বিশ্বাস করে, মেসেজে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে তার জন্য উনি আমাকে বকতেও পারেন এবং এতটাই খেয়াল রাখেন যাতে সেই ঘরের আশেপাশে পর্যন্ত কেউ না যায়। বেচারি আমার মা তো জানেনই না যে বাবা মেসেজের নামে কি ঠিক করছে কিনা। যেভাবে উনি নজর রাখেন ওই ঘরের আশেপাশে কেউ না যায়, উনি তো আর জানেন না যে উনি আসলে পাপ করছেন। আমি তো বারবার ওই মেয়েদের পরিবারের কথাগুলো ভেবেছিলাম যে ওদের কি সামান্যতম বুদ্ধি নেই যে আমাদের ঘরে মেয়েদের মেসেজ করতে পাঠিয়ে দেয়, ওদের কি এতটুকু বুদ্ধিও নেই যে কোনো মেসেজের মাধ্যমে কারো জীবন সুন্দর হয়ে উঠতে পারে না। জীবন তো সুন্দর হয় কপাল ভালো থাকলে, আর যদি বাচ্চাদের ঠিকঠাক সংস্কার শেখানো যায়। এর সাথে মেসেজের সম্পর্ক কি?
কিন্তু যাই হোক, ওইসব মানুষের তো আর আমি এগুলো বোঝাতে পারবো না। তাই আমি ভাবলাম যে আগে থেকে পুরো ঘটনা নিজে জেনে নেই, তারপর আসল ঘরের রহস্যটাকে বের করব। আমি ঘুমিয়ে পড়লাম এবং ভাবলাম যে পরের বারবার ঘটনাটা স্পষ্ট হয়ে যাবে আমার কাছে, কিন্তু আমি এটা ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি সেটা হয়ে যাবে। সকালে উঠে আমি জানতে পারলাম যে আমাদের গ্রামে আরও একটি মেয়ের বিয়ে হবে এবং মেয়েটির বিয়ের কথা পাকা হয়ে গেছে। আর তার বিয়ের মাত্র 10 দিন বাকি। এরপর তো আমি আগ্রহের সাথে অপেক্ষা করতে লাগলাম যে তার বিয়ের তারিখ এগিয়ে আসার জন্য, কারণ বিয়ের আগের দিন এলেই আমাদের বাড়িতে মেসেজের জন্য পাঠানো হবে। এর ফলে আমি আমার বাবার নোংরা দিকটার সম্বন্ধে জানতে পারবো এবং সকলকে বাবার রহস্যের ব্যাপারে জানাতে পারবো ও তাকে শাস্তি দিতে পারবো। আর বাবার প্রতি আমার মনে ঘৃণা রয়েছে সেটাও প্রকাশ করতে পারবো। যাই হোক, এই খুশিতে আমি আরও অপেক্ষা করতে লাগলাম যে মেয়েটিতে আসবে আমাদের বাড়িতে মেসেজ করার জন্য এবং কখন আমি সব কিছু জানতে পারবো। দিনগুলো তাড়াতাড়ি বেরিয়ে গেল এবং আমার বাবার মেয়েটিকে আমাদের ঘরে মেসেজের জন্য ছেড়ে চলে গেল। এবার তো আমাকে সব কিছু সম্বন্ধে জানতে হবে। এর জন্য আমি আগে থেকে প্ল্যান বানিয়ে নিয়েছিলাম এবং আমার মাকে বললাম আজ আমার মাথায় খুবই যন্ত্রণা করছে, এর জন্য তাড়াতাড়ি শুতে যেতে চাই। মায়ের মনে হলো যে আমার হয়তো শরীর সত্যিই খারাপ, তাই তিনি আমাকে ওষুধ দিয়ে আর দুধ দিয়ে চলে গেলেন। আমি ওষুধটাকে আমার পকেটে ভরলাম এবং দুধটাকে নিজের ঘরে নিয়ে গেলাম। তারপর আমার বিছানার উপর বালিশ এবং কোলবালিশগুলো সাজিয়ে রেখে তার উপর চাদর পেতে দিলাম যাতে সবার মনে হয় আমি ঘুমোচ্ছি, এবং এই সুযোগে আমি চলে গেলাম। বাবা মেয়েটিকে নিজের ঘরে নিয়ে যাওয়ার আগেই আমি ওই ঘরে চলে গেলাম এবং লুকিয়ে বসে পড়লাম। ঘরটি সুন্দর করে সাজানো গোছানো ছিল। তখনই আমার নজর পড়ল পেছনের দরজাটির দিকে। এর আগে থেকে আমি জানতাম না যে ওই ঘরের পিছনে আরেকটি দরজা আছে, কিন্তু ওই যাই হোক, আমাকে এই মেসেজের ব্যাপারে সব কিছু দেখতে হবে। তাই আমি ধৈর্য সহকারে সেখানে বসে রইলাম। কিছুক্ষণ পরে আমার বাবা মেয়েটিকে নিয়ে ঘরের ভিতরে এলেন। বাবা মেয়েটিকে নিয়ে আসার পর পিছনের দরজাটা খুলে দিলেন। পিছনের দরজা খোলার সাথে সাথেই আমি যা দেখলাম সেটা দেখে আমি আত্মাকে বেরোলো। আমি দেখলাম যে আমার দাদু সেই দরজা দিয়ে ভিতরে ঢোকেন এবং মেয়েটিকে পিছনের দিকে দরজা দিয়ে নিয়ে যেতে থাকেন। আমি ধৈর্য সহকারে রাখতে পারলাম না। হঠাৎ আমি ওই ঘরের বাইরে বেরিয়ে এলাম। আমাকে দেখে ওরা দুজনে ঘাবড়ে গেল এবং বাবা রেগে আমার দিকে তাকালো। তখনই আমি খুব জোরে চিৎকার করতে শুরু করলাম এবং তার ফলে আমার মা ভিতরে চলে এলেন। তখন মাকে আমি বলে দিলাম যে আপনিও জানেন না যে এই মানুষগুলি ঘরের ভিতরে কি করে। আমার মা আমাকে চুপ করাতে করাতে বললেন যে উনি জানেন যে এই ঘরে কি হয়। তখন আমি বললাম যে পুরো গ্রামের মানুষকে চিৎকার করে বলে দেব যে আপনারা সত্যিটা না জানেন না। এরপর আমার বাবা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলে এবং তার চোখ থেকে টপ টপ করে জল পড়ছিল যে মেয়েটি মেসেজের জন্য এসেছিল। সে দাদুর কাছ থেকে তাকে হাত ছেড়িয়ে দূরে রয়ে রাখলো এবং পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়ে সমগ্র গ্রামের মানুষকে জড়ো করে নিল। এরপর আমার দাদু নিচে বোঝাতে বসলে বললেন এবং চোখে জল এনে বলতে লাগলেন যে সবাই আমাকে ক্ষমা করে দাও। এরপরে উনি আর কিছুই বললেন না। আসলে ঘটনাটি কেউ বুঝতে পারছিল না। তখন আমার বাবা বলতে শুরু করেন যে আসলে আমি কোনো মেসেজ করি না। আমার বাবার এই রকম স্বভাব ছিল যে কোনো মেয়ে বিবাহ হওয়ার আগে তিনি তার সাথে সম্পর্ক করতে আগ্রহ রাখেন। তাই উনি প্ল্যান বানিয়েছিলেন যে পুরো গ্রামে এই রেওয়াজ তৈরি করার যাতে বিয়ের আগে মেয়েরা আমার সাথে মেসেজ করায় এবং তার জীবনে সুখ আনার জন্য। এরপর উনি জোর জবরদস্তি করে আমাকে দিয়ে কাজ করাতে থাকেন। আমিও চেয়ে এই কাজটা বন্ধ করতে পারিনি। আমার বাবা সবসময় আমাকে বকে ধমকে বাধ্য করতেন যাতে আমি মেয়েদের মেসেজের জন্য এই ঘরে আসি, এবং বাবা এরপর মেয়েদেরকে ধরে পিছনের দরজা নিয়ে বাগান নিয়ে যেতেন, তার সাথে সম্পর্ক তৈরি করতেন এবং ধমকে সকলকে চুপ করিয়ে রাখতেন যাতে তারা এই ঘটনা কাউকে না বলেন। না হলে তিনি তাকে এবং তার পরিবারকে সকলকে প্রাণে মেরে ফেলবেন। এরপরে মেয়েটির যেখানে বিয়ে ঠিক হতো তাদেরকে প্রচুর সম্পত্তি দিতেন যাতে মেয়েটি সবসময় খুশি থাকে। এই কারণে সব গ্রামবাসী মনে হতো যে মেসেজ করানোর ফলেই মেয়েটি এত খুশি রয়েছে। আসল কথা হলো প্রচুর ধন সম্পত্তি দেওয়ার ফলে মেয়েটি খুশি থাকতো বিয়ের পরে, এবং মেয়েদের সাথে সম্পর্ক তৈরি করে বাবা নিজেকে সন্তুষ্ট করতেন। এসব কিছু জানার পর তো আমার পায়ের তলা থেকে মাটি খসে পড়লো। আমি তো আমার বাবাকে ঘৃণা করেছিলাম, কিন্তু আসলে তো উনি বাধ্য হয়েছিলেন। আমার দাদু এই ধরনের কাজ কিভাবে করতে পারেন? এখন তো আমি ওনার জন্য লজ্জিত। এরপর আমি কিছু না বলে সোজা আমার ঘরে চলে আসি এবং কান্না করতে লাগি। আমার মনে হয় যে মেয়েদের বাইরে গিয়ে সুরক্ষার কথা বলা হয় সব জায়গায়, কিন্তু যখন নিজের ঘরের মধ্যে
রাক্ষস জন্ম নেয় তখন মেয়েদের বাইরে গিয়ে সুরক্ষার কী বা প্রয়োজন। ধন্যবাদ বন্ধুরা।